তার মানে বাকি সবাই পড়েছেন। আচ্ছা, এই বইয়ের মধ্যে বইয়ে যা লেখা আছে সেগুলোকে ব্যাখ্যা করার জন্য ৬৮টা টিকা আছে। মানে প্রত্যেকটা ইয়েকে ব্যাখ্যা করার জন্য পরে আবার টিকা সংযুক্ত করা আছে। ফলে আমি আজকে আবার যে প্রশ্নগুলো দেখলাম, এই প্রশ্নগুলোর অনেকগুলোই হচ্ছে, যদি আমরা টিকাটা একটু উল্টে দেখতাম, এখানে পড়াশোনা মনে হলো আচ্ছা প্লিবিয়াম কি, তাহলে আমি উল্টে দেখতে পারি পিছনে যেটা দেওয়া আছে। তাহলে আমরা টিকাগুলো কি পড়েছি কেউ? টিকা পড়ি নাই এরকম কতজন আছেন? আমরা বেশিরভাগই আমরা টিকা পড়ি নাই, আমরা কিন্তু আবার টিকার জন্য আন্দোলন করি না। তো এই টিকা সেই টিকা না। তবে এই দুই টিকার মধ্যে একটা মিল আছে। ওই হামের টিকা যেমন প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, এই টিকাও বোঝার ক্ষমতা বাড়ায়। ফলে মূল বইয়ে যা পড়েছেন তা যদি বুঝতে হয় তাহলে এই টিকাটা একটু পড়তে হবে। এই জন্য প্রত্যেকটা বইয়ে যারা বই লেখে তারা নিচে পিছনে দুটো জিনিস দেন, একটা হলো তথ্যসূত্র আর একটা দেন টিকা বা ব্যাখ্যা। এই টিকা এবং ব্যাখ্যা ছাড়া বইটা কিন্তু পড়াটা সম্পূর্ণ হয় না। আমি আমাদের অনেক কমরেডের প্রশ্নের মধ্যে দেখলাম যে তাতে মনে হলো কমরেডরা বইটা হয়তো পড়েছেন কিন্তু টিকাগুলো খেয়াল করেন। তাহলে এখন আমাদের দায়িত্ব কি? পরীক্ষার মধ্যে যদি বুঝলাম যে আমাদের দুর্বলতাটা কোথায়। প্রথম দুর্বলতা, আমরা সবার কাছে বই দিতে পারি। দ্বিতীয় দুর্বলতা, যারা বই নিয়েছেন তারা সবাই পড়েন নাই। তৃতীয় দুর্বলতা, যারা পড়েছেন তারা টিকাটা পড়েন নাই। আর ৪ নম্বর দুর্বলতাটা কি সেটা আর বলবো না, সেগুলো যা পড়েছি তার কতটুকু বুঝেছি। এটা তো সারা জীবনের সংগ্রাম। আমরা এতদিন ধরে পার্টি করছি, অনেকে আমাদের জিজ্ঞেস করে যে এতদিন পরে আপনারা ম্যানিফেস্টো কমিউনিস্ট পার্টি করছেন। তবে এখানেও আমাদের একটা দুর্বলতা, আমরা এতদিন ধরে পার্টি করছি কিন্তু পার্টি যে কমিউনিজমের জন্য আমরা ফাইট করব, আজকে বিশ্বব্যাপী কমিউনিজম একদিকে যেমন প্রশ্নের মুখে পড়েছে, বিশ্বব্যাপী কমিউনিজম আর একদিকে একটা নতুন সম্ভাবনা তৈরি করেছে। প্রশ্ন তৈরি করছে বুর্জোয়ারা, আতঙ্কিত বুর্জোয়ারা। যেমন বইয়ের শুরুতে আছে না, ভূত দেখছে ইউরোপ। আজকে ইউরোপ শুধু না, আমেরিকাও ভূত দেখছে। এবং ট্রাম্প যে কতবার ভূত দেখছে, ট্রাম্প এক বক্তৃতায় ৮১ বার সমাজতন্ত্রীদেরকে গালি করে দিয়েছে। আমেরিকাতে সমাজতন্ত্রীরা কতটুকু শক্তিশালী। এবং এই কিছুদিন আগে জুলাই মাসের শেষে ৭০টা দেশের প্রতিনিধিরা আমেরিকাতে বসেছেন একটা কনফারেন্সে বসে তারা বলেছেন ক্রমবর্ধমান কমিউনিজমের বিপদ মোকাবেলার জন্য ঐক্যবদ্ধভাবে কি করা যায়। তারা ওখানে সতর্ক, কমিউনিজমের ক্রমবর্ধমান বিপদ নিয়ে তারা আতঙ্কিত, তারা কি করা যায় সেটার জন্য বৈঠক করছেন। আর আমরা আমাদের দেশে কমিউনিস্টরা কিংবা বামপন্থীরা আমাদের শক্তিটা কিভাবে বাড়ানো যায় তার একটা চেষ্টা করছে। ফলে আমাদের সঙ্গে বুর্জোয়াদের একটু পার্থক্য হয়ে গেল। বড় বুর্জোয়ারা আতঙ্কগ্রস্ত কমিউনিজমের শক্তি দেখে, আর আমরা আমরা দুর্ভাবনায় পড়েছি যে আমাদের শক্তিটা এখনো বাড়ছে না। আমাদের শক্তিটা কেন বাড়ছে না এই কারণটা অনুসন্ধান করতে গিয়ে আমাদের পার্টির পক্ষ থেকে আমরা বললাম যে আবার আমরা প্রথম থেকে শুরু করি। এর আগে আমরা অনেক করেছি কিন্তু সে পড়াগুলো একটু আমাদের মনে হয়, আমাদের ধারণা আমরা একটু খাপছাড়া ভাবে করেছি। আমাদের পার্টি যারা করেন, যাদের বয়স 50-এর উপরে, তারা একটু চোখ বন্ধ করে দেখবেন যে তারা বেশিরভাগ সময় পড়েছেন কিন্তু এমন কিছু বই, যে বইটা রাজনীতিতে আবেগ তৈরি করে কিন্তু রাজনীতির যুক্তিটা খুব ভালো করে তৈরি করে না। আমরা সেই বইগুলোর নাম বলতে চাই না এখন, কিন্তু আমরা কন্টিনিউয়াস সেই বই নিয়ে নিয়মিত পাঠ্যক্রম করে যাচ্ছি, এলাকায় এলাকায় পাঠ্যক্রম করে যাচ্ছি, কিন্তু আমাদের বেসিক যে জায়গাগুলোতে হাত ধরা দরকার সেই জায়গাগুলোতে আমরা যাই নাই। এমনকি এখন যদি আমরা বলি, আমরা এরপরে যদি রাষ্ট্র কি, রাষ্ট্র কিভাবে উৎপত্তি হয়, রাষ্ট্র কিভাবে একটা শোষণের হাতিয়ারে পরিণত হলো এবং সেই রাষ্ট্রটাকে আমরা কিভাবে পরিবর্তন করব, এগুলো নিয়ে যদি রাষ্ট্র বিপ্লব বইটার কথা বলি তাহলে দেখা যাবে আমাদের অনেকে আমরা সেই বইটা পড়ি না। কিন্তু আমরা অনেকদিন ধরে এই রাষ্ট্র পচা গলা, এই রাষ্ট্র ভাঙতে হবে, হ্যাঁ এই কথা বলেছে। তাহলে কেউ যদি বলি এই রাষ্ট্রটা কেন পচে গেল, কার দোষে পচে গেল, অথবা পচে যাওয়ার এই দুর্গন্ধ কার গায়ে এসে লাগিয়ে দিচ্ছে, এটা কি আমরা কখনো খেয়াল করি? এই সমাজ জীর্ণ সমাজ, এই সমাজ ভাঙতে হবে, এই স্লোগানটা আমরা দিচ্ছি,
কিন্তু কেন সমাজ ভিতর থেকে জীর্ণ হয়ে গেল? আমাদের তো বয়স হলো, আমাদের তো হাড় জীর্ণ হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের চিন্তা শক্তিটা বাড়লো না কেন? তাহলে এই ক্ষেত্রে আমাদেরও একটা প্রশ্ন নিজের মধ্যে তৈরি হচ্ছে আমাদের সবার, যে এটা আমাদের একটা কালেকটিভ উইকনেস। আমরা ব্যক্তিগতভাবে কোনো কমিটিকে দোষারোপ করতে চাই না, দায় যেটা সেটা সেন্ট্রাল কমিটিকে নিতে হবে এবং দায়িত্বটাও সেন্ট্রাল কমিটিকে পালন করতে হবে এবং কমিটিকে বলতে হবে যে আসেন আমরা সবাই মিলে, আমাদের দুর্বলতাটা চিহ্নিত হচ্ছে, আমাদের দায়িত্বটা আমরা ঠিক করেছি, দায়িত্ব পালন করতে গেলে দুর্বলতা দূর করতেই হবে। দুর্বলতা দূর না করে আমরা কেউ দায়িত্ব পালন করতে পারবো না। তাহলে আমরা যারা দায়িত্ব পালন করবো বলে মনে করি, সেই রকম একটা সিলেক্টেড হাউসকে নিয়ে আমরা এই পার্থক্য করছি। তার আগে আমরা জোনাল পার্থক্যগুলো করেছি এবং এইটা অব্যাহতভাবে চলবে। এরপরে হয়তো আরেকটা বিষয় নিয়ে আবার আমরা জোনাল পার্থক্য করবো, আবার কেন্দ্রীয় পার্থক্য হবে। এটা নিয়মিত চলতে থাকবে এবং প্রতিনিয়ত আমরা আমাদের দক্ষতা, আমাদের জ্ঞান এবং আমাদের দায়িত্ববোধ, দক্ষতা এবং জ্ঞান দুটোই আছে কিন্তু দায়িত্ববোধ নাই, তাহলে কিন্তু এই সমাজের কোনো পরিবর্তন হবে না। ফলে দক্ষতা, জ্ঞান, তার সঙ্গে আমাদের দায়িত্ববোধটা বাড়ানোর সংগ্রাম করবো। আমাদের স্কুলটা হচ্ছে সেটারই একটা ধাপ। এখানে আমরা বসেছি, আমাদের কুড়িগ্রামের কমরেডও আছে, চট্টগ্রামের কমরেডও আছে। এখানে আমাদের সিলেটের হাওড় অঞ্চল, সিলেট মৌলভীবাজার হবিগঞ্জের হাওড় অঞ্চলও আছে, ওইদিকে একটু শুষ্ক অঞ্চল আমাদের দিনাজপুর, রাজশাহী অঞ্চলের রংপুর, এই অঞ্চলের কমরেডরাও আছে। ফলে সারা দেশে, এই ছোট দেশের মধ্যে 18 কোটি মানুষের দেশে এর টপোগ্রাফিক মানে ডাইভার্সিটিটা দারুণ। কোথাও হাওর, কোথাও টিলা, কোথাও বিস্তীর্ণ সমতল ভূমি, কোথাও চর এবং কোথাও প্রায় মরুকরণ হয়ে যাচ্ছে আর কোথাও প্রায় জলমগ্ন হয়ে যাচ্ছে। বাংলাদেশে যদি দেখি, বাংলাদেশের সবচেয়ে উঁচু জায়গাগুলো হচ্ছে দিনাজপুর, রংপুরের কিছুটা অংশ, কিছুটা রাজশাহী, সমুদ্র সমতল থেকে 125 থেকে 135 ফিট উপরে। আর বাংলাদেশের সবচেয়ে নিচু জায়গা যদি ধরি নোয়াখালীর উপকূলাঞ্চল, সেটা সমুদ্র সমতল থেকে মাত্র 6 ফিট উপরে। তাহলে একদিকে 135 ফুট আর এদিকে হচ্ছে 6 ফিট। তার মানে বাংলাদেশটা এইরকম একটা ঢালুর মতো দেশ। এই ঢালুর মতো দেশে, এই দেশে আমরা যারা বসবাস করছি শত বছর ধরে, হাজার বছর ধরে, হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি, কবিতা বলি। তা হাজার বছর ধরে এই ভূখণ্ডে মানুষ হাঁটছে, উত্তর থেকে দক্ষিণে, পূর্ব থেকে পশ্চিমে, কত ধরনের বসতি স্থাপন করেছে এবং বসতি স্থাপন করতে গিয়ে তাদের ডাইলেক্ট চেঞ্জ হয়ে গেছে। ভাষা, ভাষাটা বাংলাই আছে কিন্তু ভাষার উচ্চারণ ভঙ্গিটা পাল্টে গেছে। এজন্য এক এলাকায় যেমন এক এলাকার গালি আর এক এলাকার গুলি পরিণত হয়েছে। এখন বিকেলবেলা এখানে যদি আমাদের নাস্তায় আমরা পুরি খাই, তাহলে এখানে পুরি হচ্ছে খাদ্য, সিলেটে গেলে কিন্তু সেটা আবার একটা স্নেহের সম্পর্ক। ওখানে কন্যাকে, মেয়েকে পুরি বলে। তাহলে এখন কিভাবে শব্দ মানে রূপ পাল্টায়, অর্থ পাল্টায়, এগুলো থেকে আমাদের একটু জানতে হলে, বুঝতে হলে আমাদের কিন্তু দেশটা সম্পর্কে ভালো করে জানা দরকার। কিন্তু আমাদের কতজনের সেই ইচ্ছা আছে যে আমরা দেশটা দেখি? আচ্ছা, আমাদের যদি কেউ, আমাদের মধ্যে কতজন এরকম আছেন যারা পাহাড়পুর বৌদ্ধ বিহার দেখেছেন? এবং তাদের বেশিরভাগই বাড়ি কোথায়? নর্থ বেঙ্গল থেকে। আচ্ছা আচ্ছা, পাহাড়পুর বৌদ্ধ বিহার সম্পর্কে শুনেছেন এরকম কতজন আছে? আর ময়নামতি বৌদ্ধ বিহার, ওই রামুতে সীমাবদ্ধ বিহার, তার মানে দেখেন বিহার এক সময় সে 750, 60, 70, 80 এরকম সময়ে আমাদের এখানে বিশ্ববিদ্যালয়ের পর্যায়ে প্রতিষ্ঠান তৈরি হচ্ছে, যেখানে একসঙ্গে বসে দর্শন, সমাজ, মানুষের কর্তব্য, মানুষের মুক্তি কিভাবে আসতে হয়, আসতে পারে, এই জন্য ছাত্রদেরকে নিয়ে শিক্ষকরা বসে ওখানে পড়াশোনা করতেন, ওখানে শরীর চর্চা করতেন এবং এগুলো বিহারগুলো দেখে বোঝা যায়। তাহলে কতদিন আগে আমাদের এখানে সেই বিশ্ববিদ্যালয়ের পর্যায়ে প্রতিষ্ঠান ছিল। আর এখন হচ্ছে
গোটা পৃথিবীতে শিক্ষার মানে আমরা কিন্তু তলানিতে। বাংলাদেশের ইন্টারমিডিয়েট পাসকে ইউরোপের +7 ধরা হয়। কিভাবে আমাদের স্ট্যান্ডার্ডটা ফল করে গেছে, অথচ একসময় আমরা একটু পথ দেখিয়েছিলাম। আচ্ছা, আমাদের মধ্যে কতজন মহাস্থান করে গিয়েছিলেন? খুবই কম। আমাদের ভবিষ্যতে যদি আমাদের একটু আর্থিক সংগতি হয়, আমরা কোনো একটা শিক্ষা শিবির যদি বগুড়ায় করতে চাই, পারবো? বগুড়ায় মনে জোর আছে? টাকার জোর? সেটাও করা যায়। মনের জোর এবং টাকার জোর আছে। তাহলে আমরা একবার আমরা এই আমাদের শিক্ষা শিবির যদি বগুড়ায় করি, সেখান থেকে আমাদের পুরো টিম একটু মহাস্থানগড়টা ঘুরে আসি। আজ থেকে 2300 বছর আগে, 2300 বছর আগে আমাদের এখানে বহুতল ভবন ছিল। সেখানে গেলে বোঝা যায় তখন কিভাবে নিদ্রার ব্যবস্থাপনা ছিল। সেখানে দেখা যায় সেখানে খাবারের পাত্রগুলো কেমন ছিল, সেখানে যুদ্ধের অস্ত্রটা কেমন ছিল। এইটা দেখে 2300 বছর আগে আমাদের এটা ছিল। আমরা কিভাবে একটা নগর পরিকল্পনা করতে হয় তার একটা ধারণা ছিল। তারপরে আমরা যদি বলি যে কিছু, আচ্ছা, তাহলে এই যে আমাদের ছিল, সেগুলো থাকা সত্ত্বেও আমরা এতটা পিছিয়ে গেলাম কেন? এগুলো তখন একটা কারণ অনুসন্ধান করতে। এই কারণ অনুসন্ধান করতে গিয়ে কিন্তু মানুষের সামনে পথ নির্দেশন তৈরি হয়। আজকে এই ম্যানিফেস্টো কমিউনিস্ট পার্টির করার আগে সে সংক্ষেপে এই কথাগুলো বললাম, এটা দুটো বিষয় মাথায় রেখে। একটা হচ্ছে যে যে কোনো জিনিসের শুরুরও তো শুরু থাকে। এই যে আমরা বলি যে আমরা তো অনেক কিছু জানি, আচ্ছা, মানুষ যা জানে তা সবটুকু কিছু জানে, অথবা যা জানে তা কি পুরোটা সত্যি জানে? তাহলে জানার জন্য মানুষ কার কাছে যায়? কোনো ব্যক্তির কাছে না কোনো পদ্ধতির কাছে? কোন পদ্ধতিতে মানুষ জানবে, নাকি কোনো ব্যক্তির কাছে মানুষ জানবে? কোন একজন ব্যক্তি যত জ্ঞানী মানুষই হন না কেন, তিনি বড় না পদ্ধতিটা বড়? একসময় যেমন আমাদের এই অঞ্চলে মানুষ প্রশ্ন তুলেছিল, কে বড়, ঈশ্বর বড় না মানুষ বড়? তার হচ্ছে ঈশ্বর বড়। আমাদের এখানকার যারা এই বাউল চিন্তার সঙ্গে যুক্ত ছিল, যারা কেউ তারা বলছে না, মানুষ বড়। কি বলবো, কি বললেন? বলা আচ্ছা বলো তো, একটা পাত্রের মধ্যে পানি রাখলাম, কোনটা বড়, পানি বড় না পাত্রটা বড়? পাত্রটা বড়। একটা পুষ্কর নেই, তার মধ্যে জল আছে, জল বড় না জলাধার বড়? বলছে জলাধার বড়, এই জলের মধ্যে জল রাখা যায়। তাহলে আমার মধ্যে যদি ঈশ্বর অবস্থান করে, তাহলে আমি বড় না ঈশ্বর? এই কথা বাইরে বললে হয়তো অনেকেই বলে, কারণ চিন্তার ওই সাধারণ জায়গাটাও আমাদের সমাজে নাই। তোমার ঘরে বসত করে কয়জন? এই গানটা তো সবাই আমরা গাই এবং আমরা নাচি এটা শুনি। আমাদের এই যে গানটা, গানের মূল অর্থ পাল্টে গেছে তার অঙ্গভঙ্গি দিয়ে। এবং যারা এই সমস্ত গান গিয়েছে, আমাদের এখন সবচেয়ে বড় নাম বলি না তাদের, তারা আবার আমাদের চিন্তা এবং জগৎকে প্রভাবিত করে, তাদের সমালোচনা করলে আমাদের এখানে গানগুলো করতে পারে। এমন ভঙ্গিতে এমন ছন্দে গানটা গাইলো যে মনে হচ্ছে এটাকে নাচা যায়। এটা হলো প্রশ্ন করা। প্রশ্নটাকে তারা ফুর্তিতে রূপান্তরিত করে দিয়েছে। এইগুলো এই সমাজে একসময় ছিল, প্রশ্ন ছিল। কোনটা? তাহলে জানবো কিভাবে? কে জানাবে? কার কাছে জানবো? নাকি কি পদ্ধতিতে জানবো? এই বিতর্কটা একসময় ইউরোপে খুব জোরে সরে উঠেছিল। সেই সময় একজন, তার নাম হচ্ছে ফ্রান্সিস বেকন, 1651 সাল, তিনি বললেন যে জানার ক্ষেত্রে যা আমি জানি সেটাই চূড়ান্ত নয়, কেউ একজন জেনেছেন সেটাও চূড়ান্ত নয়। আমাদের সবসময় দেখতে হবে জানার পদ্ধতিটা কি। ওই পদ্ধতির কষ্টি পাথরে ফেলে আমাদের দেখতে হবে যা জেনেছি তা ঠিক জেনেছি কিনা, আগে যারা জেনেছিলেন তারা ঠিক ছিলেন কিনা, ভবিষ্যতে জানার পথটা কি হবে। ফলে জানার পদ্ধতিটা গুরুত্বপূর্ণ। এই জন্য বেকনকে বলা হয় যে তিনি হলেন জানার পদ্ধতি নিয়ে মানুষের মধ্যে প্রশ্ন তৈরি করেন। আমরা তো অনেক সময় বলি না
নলেজ ইজ পাওয়ার, এই কথাটা কে চালু করেছিলেন প্রথম? করেছিলেন ফ্রান্সিস বেকন। তিনি বলছেন নলেজ ইজ পাওয়ার, জ্ঞান হচ্ছে শক্তি। এই শক্তিটা কোথা থেকে আসে? সেই শক্তিটা পদ্ধতির মাধ্যমে আসবে, না যা তোকে বর দিলাম, তাহলে তিনি বর প্রাপ্ত হয়ে জ্ঞান প্রাপ্ত হয়ে গেলেন, সেরকম হবে নাকি পদ্ধতির মাধ্যমে? সেখান থেকে আসলো কি? পরীক্ষা, পর্যবেক্ষণ, পরীক্ষা, পরীক্ষণ এবং সিদ্ধান্ত। আমাদের ক্লাস আগে ক্লাস 7, 8, 9, 10 এই পদ্ধতিগুলো করা হতো, যে পর্যবেক্ষণ, পরীক্ষণ এবং সিদ্ধান্ত। তাহলে আগে কখনো পর্যবেক্ষণ করো, তারপর পরীক্ষা করে দেখো। পিছনে কথা বলার চাইতে একটু বসে পড়া ভালো। সোহাগী, পিছনে কথা বলার চাইতে একটু বসে পড়া। হ্যাঁ, তো ওই পর্যবেক্ষণ করছি, পরীক্ষা করছি, তারপর তো সিদ্ধান্তে আসবে। ফ্রান্সিস বেকন এই পদ্ধতিটা নিয়ে সেখানে গিয়ে তিনি দেখলেন যে মানুষ আসলে এই ক্ষেত্রে 4টা ক্যাটাগরিতে পড়ে যায়। এর সবগুলো এখন ঠিক না, আরো আমরা পাল্টাবো, কিন্তু তিনি প্রথমে দেখালেন যে মানুষ যে 4 ধরনের ক্যাটাগরির মধ্যে পড়ে, কি বলতে, সে সাধারণভাবে যে জানে ওটার উপর জোর দেয় বেশি। এই জানাটা ঠিক না ভুল, এটা সে কখনো যাচাই করে দেখা যায় না। যেমন অমুকের ছোঁয়া লাগলে আমি অপবিত্র হয়ে যাব, এটা সে জেনে আসছে যুগের পর যুগ, বছরের পর বছর। এই জানাটা ঠিক না ভুল, এগুলো নিয়ে সে কোনোদিন যাচাইও করে। যে কারণে রবীন্দ্রনাথের গোড়া উপন্যাসের মধ্যে রবীন্দ্রনাথ এই জায়গাটা প্রশ্ন করেছিলেন আনন্দময়ীকে, আনন্দময়ী খুবই স্নেহময়ী মা, কিন্তু তিনি তার জাতের সঙ্গে কেউ না মিললে তার ছায়া লাগলেও তিনি স্নান করে আসেন। তখন প্রশ্ন করছেন যে বিড়ালটাকে আদর করে তুলে দেন, আর আপনারই স্নেহের মানুষ, তার ছায়া গায়ে লাগলে, তার ছোঁয়া লাগলে আপনাকে স্নান করে পবিত্র হতে হয়, মানুষ কি তাহলে বিড়ালের চেয়েও অধম? এই জানাটা বুঝে আসছে। ওই যে দীর্ঘদিন ধরে তার এই চর্চা করতে 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 মানুষ ওটাকে অভ্যস্ত হয়ে গেছে, সে এর এর থেকে আর বেরোতে পারে। এবং তারপরে কি, প্রত্যেকেই এই এর মধ্যে নিজের একটা গুহা তৈরি করে। আগেকার গুহা পাশে মানুষ যখন গুহার মধ্যে বসবাস করতো, সে অন্তত চিন্তার একটা গুহা তৈরি করে, এর মধ্যে সে বসবাস করতে থাকে, এখান থেকে সে পাল্টাতে চায় না। এবং তারপর তিনি কি করলেন, তারপর হচ্ছে মানুষের একটা ভাষা, ভাষার মধ্যে আটকে থাকে, যে ভাষায় কথা বলে অথবা যে ভাষাটা সে চর্চা করে, যে ভাষায় কথা বলে এবং যে ভাষাটা সে চর্চা করে, এটা তার ভাষা চিন্তার বাহন, কিন্তু এক সময় ভাষার বন্ধনে তার চিন্তাটা আটকা পড়ে যায়। আর আর একটা বললেন যে একটা প্রতিষ্ঠিত চিন্তা বা তত্ত্ব তার মধ্যে একটা মোহ তৈরি করে। যেমন আমরা এখানে দিচ্ছি না, কথায় কথায় হুঙ্কার দিয়ে দিচ্ছে, কেউ দিল্লি দখল করে ফেলবে, কেউ বাংলা দখল করে ফেলবে, এমন একটা চিন্তা যে আমরাই শ্রেষ্ঠ, আমরাই সেরা, আমরাই গোটা দুনিয়া দখল করবো, আমরাই সব করে ফেলবো। তাহলে একটা প্রতিষ্ঠিত চিন্তা বা একটা তত্ত্বের মোহের মধ্যে মানুষ আটকা পড়ে যায়। এই 4 ধরনের বন্ধনে মানুষ বাধা পড়ে থাকে। তাহলে এই 4 ধরনের বন্ধনে যে মানুষ বাধা পড়ে থাকে, সেখান থেকে মানুষের মুক্তির পথটা কি হবে? সেখান থেকে বলবেন যে পরীক্ষা, পর্যবেক্ষণ, পরীক্ষা এবং তারপরে সিদ্ধান্তে আসতে হবে। বেকন যেমন এই কথাটা বলেছেন, বেকন যেমন বলেছেন এটা 1651 সালে, আরো আগে আমাদের এই ভূখণ্ডে, ওই যে আপনি যেটা বললাম বৌদ্ধ বিহার, যে বিহারের একজন বুদ্ধের অনুসারী, তার নাম হচ্ছে নাগার্জুন, তিনি আর একটা প্রশ্ন করেছিলেন যে তোমরা কি কি দেখো, যা দেখো সেটাই কি সব? যেমন আমি যদি বলি এটা আপনারা কি দেখছেন, কাগজ, একটু ভালো করে দেখলে কি দেখবেন?
ঠিক কাকের ঠাই গপের ঠাই না, তার চেয়ে একটু সুন্দর আছে, কিছু লেখা আছে। তাহলে আমি প্রথমে দেখলাম একটা কাগজ, আর একটু খেয়াল করে দেখলাম এটা, তার মধ্যে কিছু লেখা আছে। এই যে আমরা দেখলাম, এটাই কি শেষ? আর একটু গভীরে দেখেন তো, এই কাগজটি ছিল? কাগজের দিকে গভীরভাবে তাকিয়ে ভাবতে দেখবেন এই কাগজের সময় গাছ ছিল। এই গাছ কোথায় ছিল? গাছ মাটির উপরে দাঁড়িয়েছিল। মাটির উপর দাঁড়িয়ে থাকলে কি গাছটা টিকতো? না, ওখানে পানির প্রয়োজন ছিল। তাহলে কাগজ দেখে পিছন দিকে তাকালে দেখছি গাছ, গাছের পিছনে মাটি এবং পানি। তার মানে কোনো কিছু আকস্মিক ভাবে আসে নাই। আমি বললাম আর সব হয়ে গেল, এইভাবে কিছুই হয় না। তাহলে সবকিছু দেখো, সবকিছুর একটা কার্যকারণ আছে, এর একটা আগ আছে। তারপরে আমরা এখন যখন আলোচনা করি তখন শুধু কাগজ, গাছ, মাটি, পানি এগুলোকে তাদের না। তার মধ্যে দেখি ওই গাছটা কোনো একজন শ্রমিক কেটেছে, ওই গাছটা বহন করে নিয়ে এসেছে কোনো একটা কারখানা, ওই কারখানা কোনো একজন শ্রমিক বা কোনো একদল শ্রমিক তৈরি করেছে, ওইখানে এটাকে মন্ড বানানো হয়েছে, ওই মন্ড থেকে এটা কাগজ হয়েছে, কাগজ হয়ে নানা প্রক্রিয়ার মধ্য দিয়ে আমাদের হাতে এসেছে। তার মানে কাগজ শুধু কাগজ নয়, কাগজের সম্পর্ক। নাগার্জুন বলছেন যে প্রত্যেকটা বস্তু কোনো কিছুই একদম আলাদা নয়, কোনো কিছুই বিচ্ছিন্ন নয়, সমস্ত কিছুর মধ্যেই একটা সম্পর্ক আছে। সেই সম্পর্কটা তোমাদের দেখতে হবে। এখন এই সম্পর্ক প্রত্যেকটা কিছুর মধ্যেই সম্পর্ক। আমরা এর পরে যখন আলোচনা করব তখন এই সম্পর্কের আলোচনাগুলোই হবে। তাহলে কোনো কিছুই আকস্মিক ভাবে হয় না, সবকিছুরই তার আগের স্তর আছে, তার আগের স্তর আছে, তার আগের স্তর আছে, এবং একটা স্তর থেকে আর একটা স্তরে পরিবর্তিত হওয়ার ক্ষেত্রে সেখানে মানুষের হাত আছে। মানুষের হাত থেকে কি করতে হবে? মানে এক স্তর থেকে আরেক স্তরে যাওয়ার ক্ষেত্রে মানুষের হাত বা মানুষের শ্রম আছে। এই যে চিন্তার জগৎ, তার মানে দুইজনের নাম বললাম, এরকম আর অসংখ্য মানুষের নাম বললাম। আবার গ্রিক দর্শনের ক্ষেত্রে আমরা যখন পড়ি, কি সেটা কি করতে হবে? হ্যাঁ, কাগজটা কেন দিলেন? হ্যাঁ, প্রশ্ন। ও আচ্ছা আচ্ছা, এটা আমি বলে দিলেই ভালো হবে, সবাই বুঝতে পারবে। কাগজ সবাই নিয়ে পড়ে আরো দেখে। এখানে যেহেতু রেকর্ড করছে, তো আপনারা কেউ এই দিক দিয়ে যাবেন না, কেউ যদি যান পিছনে গেলে ওই পিছনে দিক দিয়ে যাবেন। তো এখন তাহলে প্রত্যেকটা জিনিসের মধ্যে আছে সম্পর্ক। এখন তাহলে বেগুনের চিন্তা, তারও আগে নাগার্জুনের চিন্তা। তাহলে এই ভারতবর্ষ থেকে আসছে নাগার্জুনের চিন্তা, ওদিকে ইউরোপের বেগুনের চিন্তা, আবার গ্রিসে কি ছিলেন? হেরাক্লিয়াস। সব কিছু বয়ে যায়, কোনো কিছু থেমে থাকে না। তিনি একটা খুব বলেছিলেন, তুমি এক নদীতে দুইবার তোমার আঙুলও ডোবাতে পারবে না। যেটা আমরা বাংলায় অনুবাদ করে বলি, এক নদীতে দুইবার গোসল করা যায় না। আমি কেউ বলবো কি বলেন আপনি? এই নদীর পাড়ে আমার বসবাস, আমার বাবা ছিলেন এখানে, আমার দাদাও এখানে ছিলেন, আমাদের বংশ পরম্পরায় নদীর পাড়ে থাকি, আমরা সকালবেলা প্রতিদিনই নদীর পানিতেই গোসল করি। কিন্তু হেরাক্লিয়াস বলেছেন, নদী মানে তো শুধুমাত্র নদীর পার না, নদী মানে হচ্ছে নদীর প্রবাহ। এই যে পানির প্রবাহটা আছে, তুমি এখন যেখানে ডুব দিলে, ডুব দিয়ে ওঠার পরে এই যে পানিতে ডুব দিয়েছে এই পানিটা সামনে চলে গেছে, পরে যখন তুমি আবার ডুব দিচ্ছ, এটা তো নতুন পানি। এই জন্য বলছে এক নদীতে দুইবার মানুষ স্নানও করতে পারে না। তাহলে সমস্ত কিছু গতির মধ্যে আছে, সমস্ত কিছু পরিবর্তনের মধ্যে আছে। তাহলে এরকম যদি পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্ন জন চিন্তা ভাবনা করছেন, কেউ বলছেন সমস্ত কিছুর মধ্যে আছে সম্পর্ক, কেউ বলছেন সমস্ত কিছু পরিবর্তনের মধ্যে আছে, আর কেউ বলছেন সমস্ত কিছুকে পর্যবেক্ষণ পরীক্ষা করেই তারপরে সিদ্ধান্তে আসতে হবে।
এই সামগ্রিকতার ক্যাটাগরিতেই আমরা দেখব কেমন করে মার্ক্সের চিন্তাগুলো আসে। এরকম অসংখ্য মানুষ সমাজ নিয়ে যারা ভেবেছেন, প্রকৃতি নিয়ে যারা ভেবেছেন, মানুষের জীবন নিয়ে ভেবেছেন, মানুষের ভবিষ্যৎ নিয়ে যারা ভেবেছেন, সেই ভাবনার এই গোটা দুনিয়াতে মানুষের চিন্তা এবং জগৎকে সেটা প্রভাবিত করছে, পরিবর্তিত করছে। এখান থেকে মানুষের দুঃখ কষ্ট দেখে কেউ বলেছেন যে এই দুঃখ কষ্ট এটা হচ্ছে জীবনেরই অংশ। তুমি দুঃখ কষ্ট থেকে মুক্তি পাওয়ার একটাই পথ, নির্বাণ লাভ করো। তুমি তোমার কর্ম করে যাও এবং তোমার কর্মের সমাপ্তি হচ্ছে তোমার মুক্তি। সেক্ষেত্রে হচ্ছে মৃত্যুতেই মুক্তি। আরেকটা হচ্ছে যে দুনিয়াটা তোমার জন্য পরীক্ষা কেন্দ্র। পরীক্ষা দাও, পাশ করলে তুমি স্বর্গে যাবে, অমরাবতীতে যাবে, রেস্টে যাবে, হেভেনে যাবে। ওইখানে কি হবে? দুনিয়াতে যত তুমি কষ্ট করেছো সব এখানে গিয়ে পাবে। কারণ এটা দুনিয়ার কষ্টকে একটা সান্ত্বনা দিয়ে প্রলোভ দিচ্ছে। আবার দুনিয়ার এই কষ্টটার কার্যকারণটা যেন কেউ না বোঝে বা না বুঝতে চায়, এই জন্য এটা তোমার নিয়তি। যুদ্ধের সময় যখন যুদ্ধ করতে চাচ্ছে না, তখন কৃষ্ণ তাকে দেখাচ্ছে যে এটা তোমার তো, এটাই তো তোমার ক্রিয়া, তোমাকে যেটা করতেই হবে। তোমার স্বজন তোমার হাতে মৃত্যুবরণ করলে এটা নিয়ে দুঃখ করো না, মা ফলে শুরু করার জন্য। হ্যাঁ, এইগুলো কেন, এই চিন্তাগুলো সমাজের মধ্যে আসে, কেন আসে? মানে প্রকৃতিতে যা দেখছে সে, সমাজে যা দেখছে সে, তার মধ্যে যে তৈরি হচ্ছে, মানে প্রশ্ন তৈরি হচ্ছে, সেই প্রশ্নের উত্তর দিতে গেলে সমাজের প্রতিষ্ঠিত চিন্তাটা থাকতে হয়। তাহলে প্রতিষ্ঠিত চিন্তার সুবিধা যারা পায়, তারা যেন প্রতিষ্ঠিত চিন্তাটা ধাক্কা না খায়, এই জন্য তার এক ধরনের উত্তর তৈরি করে। তার মানে সব উত্তর মানে সঠিক উত্তর না। এই জন্য বলা হয়েছিল যে যাচাই বাছাই করতে হবে। কোন একটা সিদ্ধান্তে আসার জন্য এটা যাচাই করতে হবে, বাছাই করতে হবে, তারপরে সিদ্ধান্তে আসতে হবে। আমরা যখন এই ম্যানিফেস্টো অফ দ্য কমিউনিস্ট পার্টি করছি, তার প্রারম্ভিক এই কথাগুলো একটু বলে রাখলাম যে আমাদেরও এই বইটা খুব ছোট্ট একটা বই। পৃথিবীতে এত ছোট বই এত বেশি বিক্রি আর হয় না। সংখ্যার দিক থেকে বলে গোটা পৃথিবীতে বাইবেলের পরে দ্বিতীয় বিক্রিত বই হচ্ছে ম্যানিফেস্টো অফ দ্য কমিউনিস্ট পার্টি। এইটা যারা বিপ্লব করতে চায় তারাও কিনেছে, যারা বিপ্লব ঠেকাতে চায় তারাও কিনেছে। এরা যারা সমাজ পরিবর্তন করতে চায় তারাও কিনে পড়ে, আর যারা সমাজের পরিবর্তনটাকে অন্যদিকে ভুল দিকে প্রবাহিত করতে চায় তারা আরো ভালো করে। এই জন্য এটাকে বলে যে বাইবেলের পরে সবচেয়ে বেশি বিক্রি হয়েছে যে বই, সেই বইয়ের নাম হচ্ছে ম্যানিফেস্টো অফ দ্য কমিউনিস্ট পার্টি। কয় পৃষ্ঠার বই? কয় পৃষ্ঠার বই এটা? মাত্র 23 পৃষ্ঠার একটা বই। তার ভূমিকা আছে কিছু, তার টিকা আছে কিছু, এই জন্য তার সাইজটা বড় হয়েছে। এই ছোট্ট বইটা আমাদের পড়তে কতক্ষণ সময় লাগার কথা? বুঝতে হয়তো অনেক সময় লাগবে, কিন্তু পড়তে কতক্ষণ সময় লাগার কথা? আমরা যদি একটু ধৈর্য নিয়ে পড়ি, একদম টিকা সহ যদি পড়ি, তাহলে সব মিলে আমাদের এখানে 147 পৃষ্ঠা আছে। তারপরে এদিকে সামনে কিছু বার্তা দিলে এটা দাঁড়াচ্ছে কত? আমরা যদি আরো 5 পৃষ্ঠা বাদ দিই, 142, কারণ 140 পৃষ্ঠা। দিনে দিনে যদি আমি 10 পৃষ্ঠা করে পড়ি তাহলে 14 দিন লাগে। দিনে 10 পৃষ্ঠা পড়তে আমাদের কতক্ষণ সময় লাগে? সাধারণভাবে যারা রিডিং করে, খুব স্লো রিডিং করে যারা, তাদের এক পাতা পড়তে 3 মিনিট লাগে। যারা ফার্স্ট রিডার তাদের এক পাতা পড়তে 1 মিনিট লাগে। আর যারা মধ্যম তারা এক পাতা পড়তে গড়ে 2 মিনিট লাগে। এরকম চিন্তা করে দেখেন, তো দিনে 10 মিনিট থেকে 30 মিনিট সময় দিলে 14 দিনে বইটা অন্তত রিডিং দিয়ে দিতে পারতাম। রিডিং দেওয়ার সময় হাতের পাশে যদি একটা কাগজটা ভালো করে যদি কলম ব্যবহার না করে একটা পেন্সিল রাখতাম, যে জায়গাটা ভালো লাগলো সেখানে তো দাগ দিলাম, যেটা খারাপ লাগলো বুঝতে পারলাম না সেখানে প্রশ্নবোধক চিন্তা করলাম দিলাম, আর যেটা ব্যাখ্যা করা দরকার বলে মনে করি সেখানে একটা মানে বিস্ময়বোধক চিহ্ন দিলাম, আর যেটা ভালো লাগলো মাঝে মধ্যে অন্যকে বলে তাক লাগিয়ে দেওয়া যেতে পারে সেখানে ডবল মার্কিং করে রাখলাম।
এ যাবৎকালের লিখিত ইতিহাস, শ্রেণী সংগ্রামের ইতিহাস বলে একদম টাক লাগাই ধরে ওইটা একটু ডবল মার্কিং করে রাখে। তাহলে একদম সবচেয়ে স্লো রিডার তারাও যদি দিনে 10 পাতা করে পড়ে 14 দিনে এই বই শেষ। কিন্তু আমরা কত কিছু, আমি সকল কাজের পাই যে সময়, একসময় রজনীকান্তের গান ছিল আমার কত কাজের জন্য কত সময় নষ্ট করছি, কিন্তু আমার যে হাতিয়া আছে হাতিয়ারটা সামনে দিতে পারছে। এইটা একটু আমাদের প্রথম আলোচনাটা করে নিলাম যে কেমন করে চিন্তার জন্ম, কেমন করে যাচাই করার প্রয়োজন, কেমন করে পরীক্ষা করার প্রয়োজন, এগুলো সমাজে তৈরি হয়েছে এবং সেইগুলোকেই কিভাবে সংকলিত করে এরকম একটা যুগান্তকারী পুস্তক লেখা হয়েছে, যেটা আজকে এতদিন পরে, এতদিন আর কতদিন, আমাদের অনেকে বলে 1848 সালে এটা লেখা হয়েছে, 1848 সাল থেকে 2026 সাল, কত বছর? 177 বছর, 178 বছর, 178 বছর হয়েছে বলে অনেকে পড়তে চায় না। কিন্তু কোন কোন বই যে তার চেয়েও প্রাচীন আছে, হাজার বছরের পুরনো বই, সেটা বললে তো মারতে আসবে। এইটা বলার সময় বলে যে 177 বছরের পুরনো জিনিস কি করবা, তার চেয়ে কত কত পুরনো জিনিস করছে মানুষ, পুরনো চিন্তা ধরে রাখছে। কোন জিনিস, কোন চিন্তা তার বয়সের কারণে এটা তার কার্যকারিতা হারায় না, সেটা যদি অকার্যকর চিন্তা হয় কালকে বললেও নতুন চিন্তাও এটা অকার্যকর, আর পুরনো চিন্তার সাথে কার্যকারিতা থাকে। এখন এই বইয়েরও আগে নিউটন, এই বইটার আগে নিউটন তার গতিসূত্র আবিষ্কার করেছিলেন না? গতিসূত্রের মধ্যে একটা সূত্র আছে না, আমরা সবসময় শক্তিশালী ব্যবহার করি, ঝগড়ার সময় আরো বেশি ব্যবহার করি, প্রত্যেক ক্রিয়ার সমান বিপরীত প্রতিক্রিয়া আছে। তোরা তো অনেক পুরোনো কথা, পুরোনো কথা বলে গেলে ছেড়ে দিয়েছে। আমরা বলি না ইট মারলে পাটকেল খেতে হবে, এটা কি প্রতিক্রিয়া সমান বিপরীত প্রতিক্রিয়া কিন্তু ব্যাখ্যা, সেটা আমার এর চেয়ে অনেক বেশি পুরোনো চিন্তা না, সেটা ব্যবহার করছি না। ফলে পুরনো চিন্তা বলেই পরিত্যাজ্য আর নতুন চিন্তা বলেই গ্রহণযোগ্য। এর আগে ওই বেতনের ওই কথাটা মনে রাখতে হবে, পর্যবেক্ষণ করো, পরীক্ষা করো, তারপরে সিদ্ধান্ত। আসো তাহলে আমরা পর্যবেক্ষণ করি এগুলোর মধ্যে কি কি আছে, সেই সময়কালটা কি ছিল, পরীক্ষা করে দেখি সেটা এখন একটা কার্যকর কিনা, এরপরে সিদ্ধান্ত নেবো এটা করবো না ছেড়ে দেবো। এই এই জায়গাটাই আমাদের একটা ভেতরের শক্তিটা তৈরি করার ক্ষেত্রে আমি ওই আগে আলোচনার কথা বললাম। এখন যদি আমাদের কমপ্লিটটা কি একটু একঘেয়েমি লাগছে, লাগলে একটু তাহলে আমরা একটু ব্রেক দিব। হ্যাঁ, যখন কথা বলছি তখন আমি তো টের পাচ্ছি না যে ফরম্যাটটা কিভাবে দেখছে। তার আগে ছোট্ট দুই একটা বিষয় একটু যদি বলি, যে আমাদের বর্তমান অবস্থাটা যদি বলি, বাংলাদেশের মানুষ অনেক বেশি, এটা সবাই বলে, এবং এই বাংলাদেশের অতিরিক্ত মানুষের জন্য এই বাংলাদেশে কিছু করা যাবে না। বাংলাদেশের জনসংখ্যা হচ্ছে বাংলাদেশের জন্য একটা অভিশাপ, এই কথাগুলো সবসময়। তখন আমাদের পার্টি কেমন গড়ে উঠেছে, সেই সময় একটা আলোচনার সময় আমাদের বলেছিলেন যে জনসংখ্যা আমাদের জন্য অভিশাপ নয়। তখন আমাদের জনসংখ্যা 7 কোটি 8 কোটি ছিল, বলছে আমাদের বাংলাদেশটা দুর্ভিক্ষের দেশ না, আমাদের বাংলাদেশের যেটুকু ভূমি আছে তার ঠিকমতো ব্যবহার করলে বাংলাদেশে খাদ্য ঘাটতি হওয়ার কথা না, আমরা খাদ্যে এগুলো উদ্বৃত্ত হতে পারবো। কারণ অনেকে এটা নিয়ে খুব উপহাস টিটকারি এগুলো করেছে। কিন্তু আজকে দেখুন তো 18 কোটি মানুষের দেশটা, বাংলাদেশে যদি 7 কোটি মানুষ হয়, 18 কোটি বাদ দিয়ে যদি 7 কোটিতে আসে, বাংলাদেশের নদী দিকেও নামতে পারবেন মাছের যন্ত্রণায়। কারণ 18 কোটি মানুষ যে মাছ খায়, জনসংখ্যা যদি অর্ধেকেরও কম হয়ে যায় তাহলে কি হবে? গাছের নিচ দিয়ে যেতে পারবে? ফলে ধাক্কা খেয়ে তো মাথার উপর ফল পড়ে তো অনেকে অজ্ঞান হয়ে যাবে, গাছে গাছে ফল ঝুলে থাকবে, খাওয়ার লোক থাকবে না। তাহলে চিন্তা করুন আমাদের সয়েল, আমাদের জমিটা কিরকম। 7 কোটি মানুষ যদি বাংলাদেশে হয় তাহলে অবস্থাটা কি হবে? 18 কোটি মানুষ আমরা এখানে খাই, 18 কোটি মানুষ আমরা করি। ছোট একটা হিসাব যদি দেখেন, আমাদের এখানে
মাছ উৎপাদন হয়েছে 2024 সালে 51 লক্ষ মেট্রিক টন। তারপর তো সমুদ্রের অনেক জায়গায় আমরা মাছ পুরোটা আহরণ করতে পারি না, থাইল্যান্ড এবং ইন্ডিয়া চুরি করে নিয়ে যায়, ওদের বড় বড় জাহাজ দিয়েছে। তাহলে এই যে 51 লক্ষ মেট্রিক টন মানে এখানে যারা আমরা বসে আছি প্রত্যেকের গড়ে মাথা পিছু পড়ছে 77 গ্রাম করে মাছ। 2024 সালে আমাদের এখানে মাংস উৎপাদন হয়েছে 89 লক্ষ মেট্রিক টন। তাহলে আমাদের এখানে যারা আছি প্রত্যেকের মাথা পিছু প্রায় 135 গ্রাম করে মাংস করার। হ্যাঁ, কালকে থেকে আজকে পর্যন্ত আমরা কতটুকু মাংস কতটুকু মাছ খেয়েছি। কালকে দুপুরবেলা যে মাছটা আমি রাতেরটা খাই নাই, দুপুরবেলা যে মাছটা ছিল ওইটা একটা হতে পারতো মাছ, মানে পুরোপুরি পূর্ণবয়স্ক হয় নাই, এবং টুকরাটাও মোটামুটি যতখানি ছোট করা যায় তার একটা দক্ষতার পরিচয় দিয়েছে। আমরা তো এই তো খেলাম, কিন্তু আমার ভাগে কতখানি আছে? 77 গ্রাম মাছ, 135 গ্রাম মাংস। এখন পশু সম্পদ মন্ত্রণালয় বলছে আমাদের এখানে 2,51,71,71,000 গরু আছে। এর মধ্যে যদি 50% দুধ দেয় তাহলে অবস্থাটা কি দাঁড়ায়? দুধের বন্যায় দেশ ভেসে যাওয়ার কথা না। আচ্ছা, ছাগল আছে 2,72,00,000। এই সংখ্যাটা নিয়ে আমার একটু চিন্তা আছে। 4 পেয়ে ছাগল 2,72,00,000। অন্য ছাগল মধ্যে তার চেয়ে একটু বেশি আছে। তারপর আমরা পশু সম্পদ বা প্রাণী সম্পদের হিসাবটা দেবি। মুরগি আছে আমাদের 34 কোটি। 34 কোটি মুরগির মধ্যে মোরগ মুরগি, তার মধ্যে যদি 18 কোটি মুরগি হয় এবং প্রতিদিন ডিম পারে, প্রত্যেকের তো একটা করে ডিম প্রতিদিন খাওয়ার কথা, যা আছে আমাদের, আর বাড়ানোর দরকার নেই, যা আছে। কয়জন আমাদের বাংলাদেশে প্রতিদিন সকালে একটা ডিম খায়, রাত্রেবেলা 1 গ্লাস দুধ খায়, তারপরে মাংস খায় 135 গ্রাম, মাছ খায় 77 গ্রাম। কয়জন? এই বাংলাদেশে প্রোডাকশন হচ্ছে, তার মানে আমাদের এই ভূখণ্ড এই প্রোডাকশন করার ক্ষমতা রাখে, এত জিনিস যায়। এই প্রশ্নটা তোলার জন্য আবার আমাদের এই তথ্যটা জানা দরকার। 2 নম্বর, যদি বলি আমাদের এখানে চিন্তা করে দেখেন, আমাদের এখানে ফল উৎপাদন হয়েছে 1.5 কোটি টন। তাহলে ফল যদি 1.5 কোটি টন উৎপাদন হয়ে থাকে, তাহলে প্রতিদিন গড়ে আমাদের প্রায় আমাদের 200 গ্রাম করে ফল খাওয়া হয়। অন্তত কমপক্ষে একটা আপেল কলা আর তার সঙ্গে অন্তত একটা পেয়ারার অর্ধেক প্রতিদিন আমাদের হলে 200 গ্রামের মতো পড়বে, হয়তো আমরা প্রতিদিন হয়তো খাওয়া দাওয়া পারি কি? আলু 1,15,00,000 টন আলু উৎপাদন হচ্ছে। আলু উৎপাদন হয়ে আমরা আলু চাষিদের দুঃখ, কিন্তু আমরা দিনের 2 টুকরার বেশি আলু খুব বেশি খাই না। 1 কেজি আলু বিক্রি করে 16 টাকা, 17 টাকা, কখনো কম হয়তো 25 টাকা। 1 কেজি মানে হচ্ছে 1000 গ্রাম। এই আলুকে মন্ড বানিয়ে তাকে আরেকটু প্রিপারেশন করে তারপরে যখন সেটাকে চিপস বানায়, তখন 25 গ্রাম চিপসের দাম 10 টাকা, 50 গ্রামের দাম 20 টাকা, 100 গ্রামের দাম 40 টাকা, 1 কেজির দাম 400 টাকা। তাহলে 25 টাকার আলু একটু পরিবর্তিত হয়ে 400 টাকা কেজি বিক্রি হচ্ছে। ওই আলু বিক্রেতা সে কাঁধে করে আলু নিয়ে এসে আলু বিক্রি করতে না পেরেও, অথবা যা বিক্রি করলো সে তার নাতির জন্য 1 প্যাকেট চিপস নিচ্ছে 1 কেজি আলুর দাম। কিভাবে উৎপাদন এবং সেটা আরো বর্ধিত উৎপাদন, এবং তারপরে সেটা যখন ভোগে যাচ্ছে, এই ভোগের জন্য বিনিময়টা কিরকম করতে হচ্ছে। এই যে অর্থনীতির হিসাব, এগুলো যদি আমরা একটু দেখি, আমাদের এখানে ধান উৎপাদন হচ্ছে 4,19,00,000 টন, গম 11 লক্ষ টন, আর ভুট্টা হচ্ছে 66 লক্ষ টন। ভুট্টার একটা গাম্পার ফলন হচ্ছে বাংলাদেশে, এবং ভুট্টার প্রধান মানে হচ্ছে আমাদের মুরগি, গরু। এদেরকে ভুট্টাটা খায়, আমরা কিছু খাই কর্ন, পপকর্ন হিসেবে।
তাহলে এই যে বিপুল পরিমাণ উৎপাদন হলো, তাতে আমরা হিসাব করে দেখি যে এখানে যারা আছি প্রত্যেকেরই আমাদের শুধুমাত্র ভাত, প্রত্যেকের আমাদের 435 গ্রাম চালের ভাত প্রত্যেকের বরাদ্দ হয়। কতজন আছে আমরা দিনে হাফ কেজি চালের ভাত খাই? দিনে হাফ কেজি চালের ভাত খেতে পারেন না কয়জন আছে? একজন হাত তুলেছে, সে হাফ কেজি খেতে পারে। দুইজন। ধরেন আমাদের এখানে 300 জনের মধ্যে আমাদের তো 10 জন আছে হাফ কেজি খেতে পারে, বাকিদের চালগুলো যায়। এগুলো যদি দেখি, শুধু এটা বাংলাদেশের ব্যাপার না, এটা যদি এখন বিশ্বব্যাপীও যদি দেখেন, বাংলাদেশ শুধু ধরলাম, বাংলাদেশ একটা পচা দেশ, বাংলাদেশে এরকম ব্যাপার। বিশ্বব্যাপী যদি দেখেন খেয়াল করে, তাহলে কি হয় যে বিশ্বের জনসংখ্যা 48 কোটি, আর ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন তারা বলছে 310 কোটি টন খাদ্যশস্য উৎপাদিত হয়েছে। তার মানে প্রত্যেকের জন্য মাথা পিছু উৎপাদন হচ্ছে 375 কেজি করে। 375 কেজি মানে দিনে হাফ কেজি করে খেলে বছরে লাগবে 180, ধরেন আরো 10 কেজি বাড়িয়ে দিলাম, ভালো তরকারি বেশি খায়, তাহলে 190 না আরো বাড়িয়ে দিলাম, 200 কেজি যদি চাল অথবা গম হয়, একজন সুস্থ সবল মানুষের সারা বছরের খাবার নেয়। বাচ্চাদেরটা বাদ, বুড়োদেরটা বাদ, ডায়াবেটিক পেশেন্টের কথা বাদ, সবাইকে যদি মানে আমি ধরি একদম ফুল পেট খাবে, তাহলেও তো 200 কেজির বেশি লাগার কথা না, সেখানে মাথা পিছু উৎপাদন হয়েছে 375 কেজি। এই ফসল নিয়ে কি করবে তারা? এই জন্য তারা এখন বিশ্বব্যাপী তেলের দাম বেড়ে যাচ্ছে, তেলের দাম বেড়ে যাওয়ার কারণে তারা এখন এই গম থেকে, ভুট্টা থেকে তারা এখন গ্যাসোলিন উৎপাদন করছে। 200 কেজি গম থেকে বা ভুট্টা থেকে তারা 50 লিটার গ্যাসোলিন তৈরি করে। একটা ভারী গাড়ি সারাদিন চলে ওই তেল দিয়ে। যে খাবার আফ্রিকার একটা যুবকের সারা বছরের খাবার হতে পারত, সেটা ইউরোপ আমেরিকার একজন ধনী মানুষের একদিনের চলার জন্য। কিন্তু মানুষ কি খেতে দেবে না? তাহলে পৃথিবীতে সম্পদ নাই বলে কি মানুষ কষ্টে আছে? খাদ্য নাই বলে কি মানুষ না খেয়ে থাকে? নাকি খাদ্য উৎপাদন করেও সে খেতে পারে না? সেটা আমাদের হিসাবে বুদ্ধরাই এই হিসাবটা দিয়েছে। এখন তার সঙ্গে অন্যান্য বিষয় আজকে আর আলোচনা করি না, আরো কি কি উৎপাদন আছে। বাংলাদেশের কথা যে চিন্তা করেন, আমাদের যে মেট্রিক পরীক্ষাটা দিল, মেট্রিক পরীক্ষা কতজন দিয়েছিল আমাদের কি জানা আছে? মেট্রিক পরীক্ষা দিয়েছিল 18 লক্ষ ছেলে মেয়ে। ক্লাস 1 এ ভর্তি হয়েছিল কতজন? 29 লক্ষ। ক্লাস 1 থেকে মেট্রিক পরীক্ষায় আস্তে আস্তে ঝরে গেল কতজন? 11 লক্ষ। কারা কারা? তাদের সন্তান। যে শ্রমিক মিছিল করে বিএনপিকে ভোট দিচ্ছে, মিছিল করে জামাতকে ভোট দিচ্ছে, মিছিল করে আওয়ামী লীগের জন্য মানে মারামারি করে, জাতীয় পার্টিকে পল্লী বন্ধু বলে মাথায় তুলে নেয়, আমাদের সঙ্গে তো খুব অল্প সংখ্যক মানুষ, শতরের সঙ্গে তাদের সন্তানদের ঝরে পড়লো। 29 লক্ষ ক্লাস 1 ভর্তি হলো, মেট্রিক পরীক্ষা 18 লক্ষ। এই 18 লক্ষের মধ্যে থেকে 7 লক্ষ ফেল করে গেল। চিন্তা করবেন, মেট্রিক পরীক্ষায় 11 লক্ষ পাস করেছে, ফেল করেছে 7 লক্ষ। কেন ফেল করলো তারা? শিক্ষার ব্যয়ভার এমন, শিক্ষাকে ডিজিটাল করার নামে আরো এমন পরিস্থিতিতে ফেলে দিয়েছে, শিক্ষার ব্যয়ভার এবং প্রকৃত শিক্ষা গ্রহণ করার সামর্থ্য ও সাধ্য এই বাবা-মাদের সন্তানদেরকে দিতে পারে। তার ফল হলো বাংলাদেশে এখন আমাদের বেকার সমস্যা হচ্ছে ভয়াবহ। প্রতি বছর 22 লক্ষ ছেলে মেয়ে তারা কাজের উপযুক্ত হয়, বিদেশে চলে যায় 12 লক্ষ, এবং তারা বাইরে চলে যায়। পৃথিবীতে সবচেয়ে কম মজুরি শ্রমিক হচ্ছে বাংলাদেশ। নেপালের চেয়ে কম মজুরি পায়, শ্রীলঙ্কার চেয়ে কম মজুরি পায়, ভারত পাকিস্তানের চেয়ে কম মজুরি পায়। কারণ ওই যে মেয়েটিতে ঝড় করেছে, ক্লাস 8 এর পরে পড়াশোনা করেনি, দেশের মধ্যপ্রাচ্য কি কাজ করে? একদিকে আমাদের 65 লক্ষ ছেলে মেয়ে আছে মাদ্রাসায়, মধ্যপ্রাচ্য ওরা মাদ্রাসার জন্য টাকা দেয়, কিন্তু কোনো মাদ্রাসার ছেলেকে মধ্যপ্রাচ্যে নেয় না। ওরা নেয় নির্মাণ শ্রমিক,
ওরা নেয় পরিবহন শ্রমিক, ওরা নেয় গৃহস্থালী কাজকর্মের জন্য, ডোমেস্টিক ওয়ার্কার। এই যে ছেলে মেয়েগুলোর ভবিষ্যৎ তারা কি করবে, তাদেরকে নিয়ে রাষ্ট্রের পরিকল্পনা, তারা তো আমাদের এই দেশেরই সন্তান। এই মানুষগুলো নিয়ে পরিকল্পনা কি হতে পারে? 1,34,000 আমাদের প্রাইমারি স্কুল, সরকারি বেসরকারি কিন্ডারগার্টেন। আমাদের হাই স্কুলের সংখ্যা 22,000 থেকে 24,000। এর মধ্যে অল্প কয়েকটা 666 সরকারি, বাকি সব হচ্ছে বেসরকারি। বেসরকারির মধ্যে আবার দুইটা আছে, এমপিওভুক্ত আর একটা নন এমপিও। যখন সরকার বলছে আমরা শিক্ষায় সর্বোচ্চ বরাদ্দ করেছি, তখন বলতে হবে আসলে সর্বোচ্চ কতটুকু, কতটুকু প্রয়োজন, সেই প্রয়োজন মেটানোর জন্য যতটুকু তা দিয়েছেন। তাহলে আমাদের এই যে 4.5 কোটির মতো ছেলে মেয়ে ক্লাস 1 থেকে ইউনিভার্সিটি মাস্টার্স পর্যন্ত পড়াশোনা করে, তার জন্য প্রাইমারি স্কুল কত, হাই স্কুল কত, কলেজ কত, বিশ্ববিদ্যালয় কত, সেগুলোতে পড়াশোনার মান কি, পরিমাণ কি, এগুলো এগুলো কি হিসাবটা আমাদের রাষ্ট্র এবং সরকারের কাছে চাওয়ার মতো আছে? তাহলে ছাত্র আছে, শিক্ষার সুযোগ নাই, শিক্ষা আছে, পরীক্ষায় পাস করার উপায় নাই, পরীক্ষা ফেল করলেও জীবনে কোথাও যাওয়ার জায়গা নেই, বিদেশে যাবে সবচেয়ে বেশি খরচ করে যাবে, বিদেশে যাবে সবচেয়ে কম বেতন পাবে। আবার আমরা বলবো দেশটা ক্রমাগত উন্নত হচ্ছে, দেশটা ক্রমাগত নিপীড়িত হচ্ছে, শ্রমজীবী মানুষকে নিংড়ে দেওয়া হচ্ছে দেশটা। এই যে বললাম যে তাহলে আগে আমাদের দেশটাকে যদি বিবেচনা করি, তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের আসলে কি করণীয়। আপনারা বামপন্থীরা কি করবেন ভাই? তাহলে আমরা আসলে কি করবো? বুর্জোয়া যেভাবে শোষণ করছে সেই শোষণ কিন্তু অব্যাহত থাকবে, এটাই বলবো। আমরা বলতে থাকবো যে আপনারা আরো আমাদেরকে শোষণ করেন, আরো আমাদেরকে নিপীড়ন করেন, সেটা বলবো, নাকি বলবো যে এই শোষণ এবং নিপীড়নটা বন্ধ করেন? তাহলে শোষণ এবং নিপীড়ন এইটাকে বন্ধ করার কথা বলতে গেলে কোথায় বঞ্চনা, কি আমাদের সম্ভাবনা? যখন আমি সম্ভাবনা দেখি তখনই না বঞ্চনার প্রশ্নটা আসে। যদি কিছু নাই থাকে তখন তো কেউ মনে করবে না যে তাকে বঞ্চনা করা হচ্ছে, তখন তো নাই। কিন্তু যখন আছে কিন্তু পাচ্ছি না, আমরা তৈরি করেছি কিন্তু আমাদেরকে দিচ্ছে না, বঞ্চনার বোধটা তো তখন আসবে। তাহলে আমরা যদি এইটা মানুষের মধ্যে নিয়ে যেতে পারি, আমরা তো এইটা উৎপাদন করেছি, এটা আমরা তৈরি করেছি, তাহলে আমি পাবো না কেন? তখন না বঞ্চনার বিরুদ্ধে তার একটা ফলের জায়গা তৈরি হবে। ফলে ওই ম্যানিফেস্টোতে ঢোকার আগে এই কথাটুকু বলে দিলাম, চিন্তার পদ্ধতিটা কি হবে আর কোন দেশে বসে আমরা এটা ভাবছি। এখন খেয়াল করে দেখুন, এই যে ম্যানিফেস্টো অফ দ্য কমিউনিস্ট পার্টি, এটা যখন মার্কস এঙ্গেলস মিলে লিখলেন, সেই লেখার আগে তাদের মাথায় কি চিন্তা কাজ করেছে? এটাকে হঠাৎ করে আকাশ থেকে পড়লো? কালকে অনেকে এখানে আলোচনা করেছেন, একটা আমরা পটভূমি একটা আলোচনা করেছি, ওই আলোচনার মধ্যে আমি যাবো, আমি আর এক দিক থেকে এটা ভাবতে যে কেন এই ম্যানিফেস্টো অফ দ্য কমিউনিস্ট পার্টি লেখার প্রয়োজনটা দেখা দিল, আর তার আগে কি কি পদক্ষেপ নিয়েছে। এই বইটা লেখার আগে, হ্যাঁ ও আচ্ছা, এখন একটা বড় সমস্যা, লেখার আগে কিছু কাজ করতে হয়েছিল মার্কস এঙ্গেলসকে, এবং সেই যে লেখার আগে কি কাজ করতে হয়েছিল মার্কস এঙ্গেলসকে, সেটা খুবই গুরুত্বপূর্ণ আলোচনা। সেটা শোনার আগে একটু জীবনীটা করতে হবে,